সি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো প্রথমে জানবো, দেখ, প্রত্যেকটা কোম্পানি যখন অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয় কোম্পানিকে। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে জেনারেলি তিনটে জিনিসকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে। একটা তো খুব কমন জিনিস আমরা জানি, ব্যালেন্স শিট, একটা স্টেটমেন্ট অফ পিএল, আর তার সাথে আরো একটা জিনিস প্রত্যেকটা কোম্পানিকে প্রিপেয়ার করতে হয়, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটেকে একসাথে আমরা বলি কি, দিস ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ আ কোম্পানি। ব্যালেন্স শিট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমরা আলাদা চ্যাপ্টারে শিখে নিয়েছি। ইভেন সেই চ্যাপ্টারে আমরা কিন্তু স্টেটমেন্ট অফ পিএল, হেড সাবহেড কি কি আসে সেগুলো শিখে নিয়েছি। এই চ্যাপ্টারটা যেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তো এখানে আমরা শিখবো হাউ টু প্রিপেয়ার দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে বানাতে হয় সেটা শেখবার আগে জানতে হবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি অ্যাকচুয়ালি, মানে হাউ উই উইল ডিফাইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বুঝতেই পারছিস, ইটস এ স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে এর ফরম্যাটটা কিরকম হবে, পার্টিকুলার অ্যামাউন্ট। এটা কোনো অ্যাকাউন্ট ফরম্যাট হবে না, বিকজ ক্যাশ ফ্লোটা কোনো স্টেটমেন্ট না, ইটস আ ক্যাশ ফ্লোটা কোনো অ্যাকাউন্ট না, ইটস আ স্টেটমেন্ট। এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেসিক্যালি কি করে, ইট শোজ দ্য ইনফ্লোজ অ্যান্ড আউটফ্লোজ অফ ক্যাশ। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কি দেখতে পাবো, ইনফ্লোজ অ্যান্ড আউটফ্লোজ অফ ক্যাশ। ইনফ্লোজ, FLOWS, inflows and outflow of cash. So cash flow statement is a statement which shows inflows of cash and outflows of cash. একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করি। ধর একটা কোম্পানি ওয়াই লিমিটেড, বলা হলো যে ওয়াই লিমিটেডের 1st জানুয়ারি 2022 তে এই কোম্পানির কাছে ক্যাশ ইন হ্যান্ড ছিল 5 লাখ। ওকে, বছরের শুরুতে কোম্পানির কাছে ক্যাশ ইন হ্যান্ড 5 লাখ। সারা বছর কোম্পানি বিজনেস করেছে, একদম বছরের শেষ দিন 31 ডিসেম্বর 2022 তে কোম্পানির কাছে ক্যাশ ইন হ্যান্ড সে হয়েছে 7 লাখ। তাহলে ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড কত ছিল, 5 লাখ। সেখান থেকে বছরের শেষে কোম্পানির হাতে ক্যাশ ইন হ্যান্ড পজিশন কি হয়েছে, 7 লাখ। এই যে 5 লাখ থেকে বছরের শেষ দিনে কত টাকা হলো, 7 লাখ। এই চেঞ্জটা কিভাবে হলো, নিশ্চয়ই এই ডিউরিং দ্য ইয়ার, এই যে টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছি সারা বছর, এখানে ক্যাশের কিছু ইনফ্লো ছিল, মানে কোম্পানিতে কিছু টাকা ঢুকেছে, সে যেভাবেই হোক না কেন, এবং সার্টেন আউটফ্লোজ ওয়্যার অলসো দেয়ার। তো সারা বছরে যে ইনফ্লোজ গুলো ছিল সেটা এই ক্যাশ ইন হ্যান্ডের সাথে প্লাস হয়েছে অল ইনফ্লোজ, এবং সারা বছরে যা যা আউটফ্লোজ ছিল সেটা তার থেকে মাইনাস হয়েছে, হয়ে আমার কি দাঁড়িয়েছে, দিস ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড। তার মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বেসিক্যালি আমাকে এটা হেল্প করবে জানতে যে একটা কোম্পানি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে কত ক্যাশের ইনফ্লো হয়েছে, কত ক্যাশের আউটফ্লো হয়েছে, এবং আলটিমেটলি নেট ক্যাশ ফ্লো কত। ওকে, সো একদম সিম্পলি স্পিকিং, ওপেনিং এ ছিল 5 লাখ, ক্লোজিং হচ্ছে 7 লাখ। কিভাবে 5 লাখ থেকে 7 লাখ হয়েছে, হোয়াট আর দ্য ইনফ্লোজ এন্ড হোয়াট আর দ্য আউটফ্লোজ ডিউরিং দ্য ইয়ার, সেইটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখলে জেনে যাব। এবার কোয়েশ্চেন হচ্ছে, স্যার সেটা জেনে লাভ কি? ওকে, ইটস ভেরি ওকে কে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যদি তাকাই, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা ওপেনিং ক্যাশ এবং ক্লোজিং ক্যাশ কিভাবে এই চেঞ্জটা হলো সেটা দেখতে পাচ্ছি। জেনে কি হবে, দেখো অনেকগুলো এর হেল্প আছে। প্রথম কথা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই যে ক্যাশের পজিশনটা আমরা জানছি, কত ইনফ্লো হচ্ছে কত আউটফ্লো হচ্ছে, সেটার উপর বেস করে কিন্তু কোম্পানির যারা ডিরেক্টর আছে বা ম্যানেজারিয়াল পার্সন যারা আছে তারা ডিসিশন মেকিং করে, ঠিক আছে, যে কোথায় কতটুকু ইনফ্লোস, কোথায় কতটুকু আউটফ্লোস। সো বেসড অন দ্যাট দে টেক ডিসিশনস। সেকেন্ডলি, প্রত্যেকটা কোম্পানি বছরের শেষে প্রফিটের উপর ডিভিডেন্ড দেয়। এখন ডিভিডেন্ড দিতে গেলে দে নিড ক্যাশ। তাহলে এবছরে ক্যাশের ইনফ্লো বা আউটফ্লো দেখে কোম্পানি ফিল করবে যে ডিভিডেন্ড কতটুকু দেওয়া যেতে পারবে, তো সেই ডিসিশনটা নেওয়ার জন্য ক্যাশ পজিশনটা জানার দরকার হয়। তার মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট, দিস ডকুমেন্ট, দিস স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যেটা আমাকে ক্যাশের ইনফ্লো আউটফ্লো সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে থ্রু আউট দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। এবার এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের বানাতে হবে, সেটা একটা পার্টিকুলার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে ফলো করে বানাতে হবে, এন্ড দ্যাট ইজ আমরা হচ্ছে AS3।
সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কোন অ্যাকাউন্টিং স্টেটমেন্ট ফলো করি? AS3 রিভাইজড। AS3 যেভাবে প্রেসক্রাইব করেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানোর কথা, সেইভাবে বানাতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি বারবার বলছি যে ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ অফ ক্যাশ দেখাই, কিন্তু AS3 বলছে যে ইনফ্লো এন্ড আউটফ্লো দেখাবো, কিন্তু সেটা তিনটে হেডের আন্ডারে দেখাবো। নর্মালি সারা বছর এই ইনফ্লো এই আউটফ্লো সেটা বলবো না, কোন হেডে কত ইনফ্লো আউটফ্লো সেটা AS3 প্রেসক্রাইব করেছে। AS3 বলছে যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে অল দ্য ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ তিনটে হেডের মাধ্যমে দেখাবো। প্রথমে বলছে একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এটাকে আলাদা করেছে। এটা আলাদা করার কারণ হচ্ছে এটা থেকে আমরা জানতে পারবো যে অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কত ইনফ্লো হয়েছে, কত আউটফ্লো হয়েছে, এবং ফাইনালি নেট কত। সিমিলারলি আরো দুটো হেডের আন্ডারে ক্যাশ ফ্লো দেখবো অ্যাজ পার AS3। সেকেন্ডটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর থার্ড হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এই তিনটে হেডের আন্ডারে আমরা ক্যাশের ইনফ্লো আউটফ্লোকে দেখব। অপারেটিং অ্যাক্টিভিটি মানে কি স্যার? অপারেটিং মানে অ্যাক্টিভিটি মানে একটা কোম্পানির যে কোর অ্যাক্টিভিটি, যেটা মেন প্রিন্সিপাল রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটি। যে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস হলে যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছে সেটা বিক্রি করে যেটা হচ্ছে সেটা তার অপারেটিং ইনকাম। বা কোনো ট্রেডার হলে সেই ট্রেডার যে পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে ডিল করছে সেটা সেল করে যেটা ইনকাম হচ্ছে সেটা বলছি তার কোর ইনকাম। কোর অ্যাক্টিভিটি থেকে ইনকাম সেটাকে আমরা বলবো কি? অপারেটিং অ্যাক্টিভিটির ইনকাম বা অপারেটিং অ্যাক্টিভিটি থেকে ক্যাশের ফ্লো। ইনভেস্টিং অ্যাক্টিভিটি বেসিক্যালি আমরা যে কোনো অ্যাসেট অ্যাকোয়ার করছি বা অ্যাসেট সেল করছি, তার থেকে যে ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে সেটাকে আমরা বলছি ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মানে মেনলি ফাইন্যান্স কথার মানে কি? প্রত্যেকটা কোম্পানির টাকার দরকার বিজনেস করতে গেলে, তো কোম্পানি মার্কেট থেকে টাকা অ্যারেঞ্জ করছে এবং তাদেরকে আবার অ্যাজ রিওয়ার্ড কিছু পে করছে। তো সেই রিলেটেড যে ইনফ্লোজ আউটফ্লোজ সেটাকে কোন হেডে দেখাই? আমরা ফাইন্যান্সিং হেডে। তার মানে আমরা কিন্তু আলটিমেটলি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশের ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ দেখাবো, বাট কতগুলো হেডের আন্ডারে দেখাবো। অপারেটিং এ কত ইনফ্লো, কত আউটফ্লো, কত নেট। ইনভেস্টিং এ কত ইনফ্লো হচ্ছে, কত আউটফ্লো হচ্ছে, কত নেট আছে। সিমিলারলি ফাইন্যান্সিং এ কত ইনফ্লো, কত আউটফ্লো, কত নেট। ওকে, এটা করবার কারণ কি স্যার? এই আলাদা আলাদা হেডে স্যার আমার ডিসিশন নিতে আরো সুবিধা হবে। যেমন দেখো, অপারেটিং অ্যাক্টিভিটিতে ক্যাশ ফ্লো দেখে আমি বুঝতে পারবো যে কোম্পানি তার যে মেন অ্যাক্টিভিটি, সেই মেন অ্যাক্টিভিটি বা যেটা বিজনেস অ্যাক্টিভিটি বা প্রিন্সিপাল রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটি সেটা কতটা ভালো করছে। আজকে যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখবো কোন একটা কোম্পানির অপারেশন থেকে ক্যাশের ইনফ্লো খুব কম হয়েছে, তার মানে আমরা বুঝবো যে ওই কোম্পানি তার যে মেন প্রিন্সিপাল রেভিনিউ অ্যাক্টিভিটি, প্রিন্সিপাল জেনারেটিং রেভিনিউ অ্যাক্টিভিটি সেটা কম হচ্ছে, তার মানে কোম্পানির বিজনেস ভালো জমছে না। আমি আমি একজন ম্যানুফ্যাকচারার, সেই ম্যানুফ্যাকচার যেটা করছি সেটা সেলই করতে পারছি না বা খুব কম সেল হচ্ছে। তাহলে কম সেল হলে তাহলে অপারেটিং আমার ইনফ্লো কম হচ্ছে। তাহলে অপারেটিং এর ইনফ্লো দেখে আমি বলে দিতে পারবো যে একটা কোম্পানি তার মেন যে কোর অ্যাক্টিভিটি সেটা বিজনেস অ্যাক্টিভিটি সেটা সে কতটুকু করতে পারছে বা পারছে না। ইনভেস্টিং অ্যাক্টিভিটির দিকে তাকালে বুঝতে পারবো কোম্পানি এবছর কতটুকু ফিক্স অ্যাসেটস বাই করেছে বা সেল করেছে, কত ইনফ্লো কত আউটফ্লো বুঝতে পারবো। তো এই পার্টিকুলার হেডের আন্ডারে ইনফ্লো আউটফ্লো দেখালে আমাদের ডিসিশন নিতে আরো সুবিধা হয়। সেই জন্য AS3 প্রেসক্রাইব করেছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আলটিমেটলি আমরা ইনফ্লোজ এন্ড আউটফ্লোজই দেখাবো, কিন্তু তিনটে হেডের আন্ডারে। ফার্স্ট ওয়ান কি বললাম? অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং। অপারেটিং অ্যাক্টিভিটি মানে কি বললাম? যেটা মেন অ্যাক্টিভিটি মানে প্রিন্সিপাল রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটি। একজন ম্যানুফ্যাকচারার যে প্রোডাক্টটা সেল করছে সেখান থেকে যে ক্যাশের ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে। মাল সেল করছে তাহলে ইনফ্লো হচ্ছে, মাল পারচেস করছে আউটফ্লো হচ্ছে। ওই অ্যাক্টিভিটি গুলোকে বলছি অপারেটিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটি কোনগুলো বলছি? অ্যাসেট কিনছে, আউটফ্লো হচ্ছে। অ্যাসেট বিক্রি করছে কোম্পানি, ইনফ্লো হচ্ছে, সেগুলোকে বলছি ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে কোম্পানির তো টাকার প্রয়োজন বিজনেস করতে গেলে, কোম্পানি মার্কেটে শেয়ার ইস্যু করছে, ডিবেঞ্চার ইস্যু করছে বা তাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে, এগুলো হচ্ছে ফাইন্যান্সিং এর ইনফ্লো বা আউটফ্লো। ওকে, সো এই তিনটের হেডের আন্ডারে আমাকে ইনফ্লো আউটফ্লোকে দেখাতে হবে। এবার আমি তোদের দেখাবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে গেলে আলটিমেটলি ফরম্যাটটা কি হয় এবং কিভাবে তার প্রেজেন্টেশনটা করতে হয়। তো আমি অলরেডি একটা ফরম্যাট করে রেখেছি। দিস ইজ দ্য ফরম্যাট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা এখানে কি লিখবো? পার্টিকুলার্স, নর্মাল যেমন লিখি একটা স্টেটমেন্টে, particulars, this is amount, this is amount.
ওপরে লিখে নেবো কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোম্পানি কখন করে? সারা বছর ধরে করে? নো স্যার, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো বছরের শেষে করে। ব্যালেন্স শিট করলো, স্টেটমেন্ট অফ পিএল করলো, তারপরে করবে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আমরা লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড আমি ধরে নিচ্ছি 31st ডিসেম্বর 2022। ওকে, কিভাবে প্রেজেন্ট করব? তিনটে হেডের আন্ডারে দেখাতে হবে। তো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে তিনটে হেড লিখে নেব। ফার্স্ট আমি লিখছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, এটা ফার্স্ট হেড, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, এটা দিয়ে আন্ডারলাইন করে দেব। এবং এর আন্ডারে অপারেটিং রিলেটেড ইনফ্লো কি আছে, আউটফ্লো কি আছে, এবং ফাইনালি নেট ক্যাশ ফ্লো কি আছে সেটা অপারেটিং এ দেখাবো। নাম্বার 2 যেটা, সেটাকে আমরা বলছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এই ইনভেস্টিং অ্যাক্টিভিটির আন্ডারে আমরা ইনভেস্টিং রিলেটেড ইনফ্লো এবং আউটফ্লো কে দেখাবো। সো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আর নাম্বার 3 আমাদের হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তিনটে হেড, তিনটে হেডকে ফার্স্ট আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে লিখে নেব। এই তিনটে হেডের মধ্যে ফার্স্ট আমি ডিসকাস করব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির ইনফ্লো কি কি হতে পারে, আউটফ্লো কি কি হতে পারে, প্রত্যেকটাই ডিসকাস করব। এর মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিটা একটু কমপ্লিকেটেড, দ্যাট উইল টেক সাম টাইম। ইনভেস্টিং অন ফাইন্যান্সিং কম্পারেটিভলি কম টাইম নেবে। তো আমি প্রথমে ফাইন্যান্সিংটা ডিসকাস করব, এবং আজকে বেসিক্যালি আমি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির উপরই ফোকাস করব। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে ক্যাশ ফ্লো মানে, আর চিন্তা করবে কিন্তু কার পয়েন্ট অফ ভিউ দিয়ে? কোম্পানির পয়েন্ট অফ ভিউ দিয়ে, যে কোম্পানিতে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থ্রু কি কিভাবে ক্যাশ আসে আর কি কিভাবে ক্যাশ কোম্পানি থেকে বেরোয়। ক্যাশ আসবার জায়গা কোনগুলো? কোম্পানি শেয়ার ইস্যু করে, সেটা ইকুইটি হতে পারে, প্রেফারেন্স হতে পারে। শেয়ার বাজারে বিক্রি করা মানে কোম্পানির ঘরে টাকা ঢোকে। কোম্পানি ডিবেঞ্চার সেল করে, ডিবেঞ্চার সেল করলে কোম্পানির ঘরে টাকা ঢুকবে। কোম্পানি ব্যাংক থেকে লোন নিতে পারে, লোন নিলেও টাকা ঢুকতে পারে। তাহলে এই যে ইস্যু অফ শেয়ারস, ইস্যু অফ ডিবেঞ্চার্স, লোন টেকেন ফ্রম ব্যাংক, ব্যাংক ওভারড্রাফট রেজড, ব্যাংক থেকে এক্সেস মানি উইথড্র করতে পারে, এগুলো সবই তো কোম্পানির শর্ট টার্ম বলো লং টার্ম বলো ফিনান্সের জন্য টাকাগুলো অ্যারেঞ্জ করছে। আমরা সোর্সেস অফ ফিনান্স বিএসসি তে পড়ে এসেছি যে এগুলো কি কোম্পানির যে টাকার প্রয়োজন সেগুলো কোম্পানি অ্যারেঞ্জ করছে। তাহলে এগুলো সব কোম্পানিতে টাকা ঢুকছে। সো এইগুলোকে আমরা বলছি দিস আর দ্য অল ইনফ্লোজ আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। কি কি বললাম? ইস্যু অফ শেয়ারস, দ্যাট মে বি ইকুইটি অর প্রেফারেন্স, ইস্যু অফ ডিবেঞ্চার্স, লোন টেকেন ফ্রম ব্যাংক, তারপরে ব্যাংক ওভারড্রাফট রেজড বা ব্যাংক ওভারড্রাফট টেকেন। সো মেনলি এই চারটে, ঠিক আছে। আর আউটফ্লো কি কি হতে পারে? ইকুইটি শেয়ার হোল্ডারদের শেয়ার, তাদেরকে কি দেয় ইকুইটি শেয়ার হোল্ডারদের? কোম্পানি ডিভিডেন্ড দেয়। আজকে যারা ইকুইটি শেয়ার বাই করেছে, টাকা দিয়েছে কোম্পানিকে, ইফ আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ কোম্পানি, আই হ্যাভ টেকেন মানি ফ্রম দ্য শেয়ার হোল্ডার্স, তো তারা তো একটা এক্সপেকটেশন রাখেই যে কোম্পানি তাদের কিছু রিটার্ন দেবে। তো শেয়ার হোল্ডারদের কোম্পানি কি দেয়? ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড কোম্পানি যেটা পেমেন্ট করছে, কোম্পানির ঘর থেকে টাকা বেরোচ্ছে, সো দ্যাট ইজ আউটফ্লো আন্ডার ফাইন্যান্সিং। ডিবেঞ্চার হোল্ডারদের কোম্পানি কি পে করে? ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট পেইড অন ডিবেঞ্চার ইজ আ আউটফ্লো। লোনের এগেইনস্টে কোম্পানি কি পে করে? ইন্টারেস্ট, সেটাও আউটফ্লো। ডিবেঞ্চারের টাকা কিন্তু কোম্পানিকে শোধ দিতে হয়, তাহলে রিডেমশন অফ ডিবেঞ্চারও কিন্তু আউটফ্লো। লোনের টাকাও কিন্তু কোম্পানিকে শোধ করতে হয়, তাহলে রিপেমেন্ট অফ লোনও কিন্তু আউটফ্লো। এছাড়া কোম্পানি শেয়ার ইস্যু করতে গিয়ে কিছু এক্সপেন্স হতে পারে, শেয়ার ইস্যু এক্সপেন্সও কিন্তু আউটফ্লো। ঠিক আছে, তার মানে ফাইন্যান্সিং হেডে কি কি ইনফ্লো হতে পারে, কি কি আউটফ্লো হতে পারে, তার একটা প্রাইমারি আইডিয়া আমাদের হয়ে গেল। তো সেগুলো একটু আমি পরপর লিখে নেব। প্রথমে আমি কি বললাম? ইস্যু অফ শেয়ারস, ইস্যু অফ শেয়ারস। শেয়ারস এর মধ্যে দুটো কিন্তু, ইকুইটি ইস্যু করেও টাকা ঢোকে কোম্পানির ঘরে, প্রেফ শেয়ার ইস্যু করেও টাকা ঢোকে। ওকে, সেটাকে আমি ইনারে রাখবো। দুটো কলাম করেছি, ইনার কলাম আউটার কলাম। নেক্সট আমি করছি ইস্যু অফ ডিবেঞ্চার। কোম্পানি ডিবেঞ্চার বিক্রি করে টাকা তুলতে পারে মার্কেট থেকে, সেটাও ফাইন্যান্সিং ইনফ্লো। লোন টেকেন ফ্রম ব্যাংক, সে শর্ট টার্ম হোক বা লং টার্ম হোক, লোন টেকেন ফ্রম ব্যাংক। দেখো একটা কথা বলি, বেসিক্যালি এগুলো লং টার্মই ধরবে, তার কারণ ফাইন্যান্স পারপাসে তো কোম্পানি
লং টার্ম ফাইন্যান্সই করছে, ঠিক আছে। সো লোন টেকেন ফ্রম ব্যাংক সেটাকেও নেব। তারপর ব্যাংক ওভারড্রাফট রেইজড, কোম্পানি ব্যাংক থেকে যদি কোনো টাকা তোলে, এক্সেস মানি উইথড্র করে, সেটাও ইনফ্লো বলছে। তাহলে ইনফ্লো গুলো লিখে নিলাম। আর আউটফ্লো গুলো কি কি হচ্ছে? ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইড আউটফ্লো বলে ওটাকে উইদিন ব্র্যাকেট রাখবো। আর কি? ইন্টারেস্ট পেইড, ইন্টারেস্ট পেইডও কিন্তু আউটফ্লো, সেটাকেও কিন্তু ব্র্যাকেটে রাখবো। যেগুলো পেমেন্ট করছে সেটা ব্র্যাকেটে, সেগুলো কি ইন্ডিকেট করছে? আউটফ্লো। রিডেমশন অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চারের টাকা শোধ দিচ্ছে, সেটাও আউটফ্লো। তারপর আর কি করতে পারে? রিপেমেন্ট অফ লোন, লোনের টাকা রিপেমেন্ট করছে, সেটাও কিন্তু আউটফ্লো। এছাড়া শেয়ার ইস্যু এক্সপেন্স পেইড, শেয়ার ইস্যু এক্সপেন্স পেইড, আন্ডাররাইটিং কমিশন পেইড, এই ধরনের এক্সপেন্সেস গুলো আমরাকে বলবে কি? আউটফ্লো। এবার আমরা এই ইনফ্লো গুলোকে টোটাল করব, প্লাস করব, তার থেকে আউটফ্লো গুলোকে মাইনাস করব, করে ফাইনাল অ্যামাউন্ট যেটা বেরোবে সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। ইনফ্লো গুলোকে টোটাল করলাম, এই যে এই ইনফ্লো আমার কটা আছে? এখানে 4টে ইনফ্লো আছে। তো ইনফ্লো গুলোকে টোটাল করলাম, এটা 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 এটা, এই 4টে ইনফ্লোকে টোটাল করলাম, তার থেকে আউটফ্লো গুলোকে মাইনাস করলাম। এই যে অ্যামাউন্টটা এলো এটাকে বলছি কি? নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং, নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং। যদি এটা নেগেটিভ বেরোয় তাহলে আমরা লিখি নেট ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং, আর যদি পজিটিভ বেরোয় তাহলে আমরা নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং বলি। তাহলে এইটা এলো কিভাবে? ইনফ্লো থেকে আউটফ্লো মাইনাস করলে এটা আসবে। সিমিলারলি আমরা যখন ইনভেস্টিং অ্যাক্টিভিটি করছি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি তো ভেরিয়াস ইনফ্লোজ আর দেয়ার, তো সমস্ত ইনফ্লোজ গুলোকে আমরা লিখবো অল ইনফ্লোজ। আমি স্পেসিফিক্যালি পরের ক্লাসে বলবো যে ইনভেস্টিং এ কি কি ইনফ্লোজ আছে, সেই ইনফ্লোজ গুলোকে লিখবো। আর যত আউটফ্লোজ আছে সেই আউটফ্লোজ গুলোকে কি করব? মাইনাস করব। তাহলে ওখান থেকে একটা নেট ক্যাশ পাবো, সেটাকে লিখবো নেট ক্যাশ ফ্রম ইনভেস্টিং। তাহলে আমি নিচে কি পেয়ে গেছি? দিস ইজ নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং, দিস ইজ নেট ক্যাশ ফ্রম ইনভেস্টিং। মানে প্রত্যেকটা হেডের আন্ডারে ইনফ্লো থেকে আউটফ্লো মাইনাস করে কত পড়ে আছে। সিমিলারলি অপারেটিং অ্যাক্টিভিটিও আছে, এখানেও আমরা কি আলটিমেটলি কি করব? নেট ক্যাশ ফ্লো বার করব। 3টে হেডের ইনফ্লো আউটফ্লো থেকে নেট ক্যাশ ফ্লো। যদিও অপারেটিং আমরা ডিরেক্ট মেথড করব না, ইনডাইরেক্ট মেথডে অপারেটিং করব, এবং আলটিমেটলি কি অপারেটিং এরও আমরা কি? নেট ক্যাশ ফ্লো বার করব। তাহলে এই একটা নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং, দিস ইজ নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, এবং শেষ বেশ আমরা কি পেলাম? নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। তাহলে এই তিনটেকে টোটাল আপ করে একটা অ্যামাউন্ট পাবো, সেই অ্যামাউন্টটাকে আমরা ডিনোট করব নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার সাথে আমরা টোটাল আপ অ্যাড করব ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। বছরের শুরুতে যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে সেটা টোটাল করলে আমরা পেয়ে যাব বছরের শুরুর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেটাকে আমরা বলছি ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার মানে আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম যে বছরের শুরুতে ওপেনিং ক্যাশটা কত? 5 লাখ, আর ক্লোজিং ক্যাশটা কত ছিল? 7 লাখ। তার মানে ডেফিনেটলি ডিউরিং দি ইয়ার আমার ইনফ্লো আসতে হবে কত? 2 লাখ। তার মানে এই যে অ্যামাউন্টটা, এটা ইট হ্যাজ টু বি 2 লাখ। তার মানে তিনটে হেডের আন্ডারে আলটিমেটলি নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা লিখছি সেটা কত আসবে? 2 লাখ। তবেই না তার সাথে ওপেনিংটাকে টোটাল করলে আমি ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পাবো 7 লাখ। অ্যাকচুয়ালি কি জানার চেষ্টা করছিলাম আমি, যে একটা কোম্পানির বছরের শুরুতে 5 লাখ টাকার ক্যাশ আছে, বছরের শেষে গিয়ে তার ক্যাশ ব্যালেন্স হচ্ছে 7 লাখ টাকা। তো ডেফিনেটলি 2 লাখের ইনফ্লো আছে সেটা তো বুঝলাম, কিন্তু 2 লাখ টাকার যে ইনফ্লো আমার ইন ডিটেল জানবার আছে, যে কোথা থেকে ক্যাশ ইনফ্লো হয়েছে, কত কত আউটফ্লো হয়েছে, এবং আলটিমেটলি হেড ওয়াইজ ইনফ্লো আউটফ্লো জানবার আছে। সেটা আমি কোথায় পেয়ে যাবো? যে ওপরের ডিটেলস দেখেই আমরা বুঝে যাব যে অপারেটিং এ কত নেট এসছে, ইনভেস্টিং এর নেটটা কত, ফাইন্যান্সিং এর নেটটা কত, এবং তিনটে মিলিয়ে যেটা হবে দ্যাট হ্যাজ টু বি 2 লাখ। তবেই তার সাথে ওপেনিং এ যোগ করলে আমি ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পাবো।
তার মানে ইন দ্য এক্সামিনেশন হল তোমাকে কিন্তু ওপেনিং ক্যাশ বলে দেবে, ক্লোজিং ক্যাশ বলে দেবে। তার মানে তুমি সামস করে বুঝতে পারবে যে তোমার নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটা বেরিয়েছে তার সাথে যদি তুমি ওপেনিংটাকে অ্যাড করো অটোমেটিক্যালি ইওর ক্লোজিং উইল কাম। যদি না আসে তার মানে ডেফিনেটলি তুমি ভুল করেছো, তাই তোমার ওপেনিংটাকে অ্যাড করে ক্লোজিংটাকে আসছে না। ফিল করতে পারছি আমার কথা? এই যে নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 2 লাখ টাকা আমি বললাম, এই 2 লাখ টাকাই হতে হবে, কারণ এটা 2 লাখ হলে তার সাথেই তো ওপেনিংটাকে অ্যাড করলে তবে ক্লোজিংটা পাচ্ছি। তোমার যদি 2 লাখ না হয় 1,80,000 এসছে, তাহলে কি তুমি ক্লোজিংটা পাবে? তার মানে তুমি বুঝবে সামসে তুমি কোথাও মিস্টেক করেছো, যে জন্য নেট চেঞ্জের সাথে ওপেনিংটাকে অ্যাড করে তোমার ক্লোজিংটা আসছে না। ওকে, সো আলটিমেটলি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যদি বলি প্রেজেন্টেশন বা লুক এরকম হয়, যেখানে একদম টপে কি লেখা থাকে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, বা কোম্পানির নামও আমরা মেনশন করতে পারি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ এক্স লিমিটেড অর ওয়াই লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড দিস। তিনটে হেড থাকবে, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। তিনটে হেডের ইনফ্লো আউটফ্লো ডিটেল করে নিলাম, প্রত্যেকটা নেট ক্যাশ ফ্লো পেলাম, সেই তিনটে নেটকে টোটাল আপ করলে যেটা পাই সেটাকে কি বলছি, নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার সাথে অ্যাড আপ করছে কি, ওপেনিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তবে পাচ্ছে কি, ক্লোজিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ক্যাশ তো জিনিসটা আমরা জানি, ক্যাশ হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, চেক ইন হ্যান্ড। তো ক্যাশ ইকুইভ্যালেন্ট কোনগুলো? তার ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশের সমান, সেটা খুব ইজিলি আমরা ক্যাশে কনভার্ট করে নিতে পারি। যেমন কারেন্ট ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটিজ, কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আছে যেগুলো আমরা খুব ইজিলি ক্যাশে কনভার্ট করতে পারি, তাই ওগুলোকে ক্যাশ না বলে আমরা বলি কি, দ্যাট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো একসাথে কথাটা কি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে কারা কভার হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, চেক ইন হ্যান্ড, এনি ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট, মার্কেটেবল সিকিউরিটিজ, কারেন্ট ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল পেপারস, ট্রেজারি বিল, এগুলো সব ওই ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। একটাই কথা মনে রাখবি, যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে যেটা ক্যাশ ফর্মে আছে, বা যেটাকে ইজিলি উইদিন দ্য নেক্সট 3 মান্থস আমরা ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশে কনভার্ট করে নিতে পারবো ইজিলি, দ্যাট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি আমরা এবার কিভাবে শিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে। এটা হচ্ছে একটা কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পিকচার আমি বললাম। এবার আমাদের প্রত্যেকটা হেডের আন্ডারে ইন ডিটেলস যেতে হবে। তো আমরা অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি শিখবো যে ফাইন্যান্সিং কিভাবে করতে হয়, দেন আমি কনসেন্ট্রেট করবো ইনভেস্টিং এ কিভাবে, দেন অপারেটিং, তারপর একসাথে কমপ্লিট সামস করবো। তো ইনিশিয়ালি আমি জাস্ট দেখে নিলাম যে আলটিমেটলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের কেমন দেখতে হয়, আলটিমেটলি হোয়াট উড বি দ্য কন্টেন্ট অফ আ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবার আমি ইন্ডিভিজুয়ালি ফোকাস করব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির ইনফ্লো আউটফ্লো কিভাবে করতে হয়, সামসে কিভাবে দেওয়া থাকে এবং কিভাবে অ্যানালিসিস করে ইনফ্লোস গুলো এবং আউটফ্লোস গুলো বার করতে হয়। এখানে তো খুব সিম্পল ওয়েতে বলেছি যে শেয়ার বিক্রি করলে ইনফ্লো হয়, ডিভিডেন্ড দিলে কি আউটফ্লো হয়। কোম্পানির পয়েন্ট অফ ভিউ চিন্তা করলে এগুলো তো খুব স্ট্রেট, কিন্তু এই শেয়ার বিক্রি করে এত টাকা ঢুকছে, ডিভিডেন্ড এত টাকা পে করছো, এগুলো স্ট্রেট ওয়েতে দেওয়া থাকবে না অঙ্কে। এগুলো কিভাবে বার করতে হয়, তাহলে সামস দেখে সেটাকে আমাদের কম্পেয়ার করতে হবে, তো সেটা আমরা ফিল করতে পারবো। তাহলে আমাদের লার্নিং স্ট্র্যাটেজিটা আমি বলে নেই, আমি কিন্তু প্রথমে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হেড নিয়ে কনসেন্ট্রেট করব। ইন্ডিভিজুয়াল হেডে তোমরা কমফোর্টেবল হয়ে গেলে দেন আমি তোমাদের কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নামাবো। এক্সামে দুটো টাইপই দেয়, ইন্ডিভিজুয়াল হেডও দেয়, সিবিএসই তে ইন্ডিভিজুয়াল হেড দেওয়ার টেন্ডেন্সি বেশি, আবার কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্টও দেয়। আমরা দুটো টাইপই করব। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির উপর এবার আমি একটা সামস দেখাচ্ছি, দেখ এই সামসটা দেখ কিভাবে সামসটা দেওয়া থাকে। যেহেতু আমরা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের ওপেনিং ক্যাশ থেকে ক্লোজিং ক্যাশে কিভাবে রিচ করলাম, এই পুরো ব্যাপারটাই তো অ্যানালিসিস করছি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, কি ডিউরিং দেয়ার কি কি ইনফ্লো এন্ড কি কি আউটফ্লো হয়েছে। তার মানে এখানে তোমার ব্যালেন্স শিটের ওপেনিং এন্ড ক্লোজিং বলে দেবে। তুমি দেখো এখানে বলছে হাইল্যান্ড লিমিটেড প্রোভাইডস দ্য ফলোইং ইনফরমেশন, ক্যালকুলেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এখানে কিন্তু তোমার কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে বলেনি, শুধু বলেছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে ক্যাশের ফ্লো দেখাও, মানে ফাইন্যান্সিং এর আন্ডারে কি কি ইনফ্লো আছে, কি কি আউটফ্লো আছে, আর নেট ক্যাশ ফ্লো কি। তুমি দেখতে পাচ্ছ প্রথমেই ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটালে তোমার ওপেনিং আছে 12 লাখ, ক্লোজিং আছে 10 লাখ। একটু দেখে নিতে হবে যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল রিগার্ডিং নিচে কোনো ইনফরমেশন দিয়েছে কিনা। স্যার অ্যাডিশনাল ইনফরমেশনে ইকুইটি শেয়ার ক্যাপিটাল সংক্রান্ত কিছু নেই, শুধু বলেছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল বছরের শুরু কোনটা, স্যার এটা শুরু। স্যার খুব খেয়াল করতে হবে কিন্তু
এদিকটা কিন্তু 2022, এটা 2023, তাহলে বিগিনিং হচ্ছে এটা কিন্তু। তাহলে এটার থেকে এটা ভাববো যে বছরের শুরুতে 10 লাখ টাকার ইকুইটি ছিল, তার থেকে বছরের শেষে ইকুইটির পরিমাণ কত হয়েছে? 12 লাখ টাকা। তার মানে ডিউরিং দ্য ইয়ার কোম্পানি 2 লাখের ফ্রেশ ইস্যু করেছে, তাই শেয়ার ক্যাপিটালের ব্যালেন্সটা 10 লাখ থেকে হয়ে গেছে কত? 12 লাখ। ক্যাপিটাল কেন ইনক্রিজ করে? ইফ আ কোম্পানি ইস্যু শেয়ারস ইন দ্য মার্কেট, বাই ফ্রেশ ইস্যু দ্য শেয়ার ক্যাপিটাল উইল ইনক্রিজ। তো বছরের শুরুতে 10 লাখ ছিল, বছরের শেষে 12 লাখ কিভাবে পসিবল হলো? স্যার ডিউরিং দ্য ইয়ার ইস্যু হয়েছে, নতুন শেয়ার ইস্যু করবার জন্য কোম্পানির ক্যাপিটাল বেড়েছে। তার মানে ইস্যু অফ শেয়ারস এর মাধ্যমে ডিউরিং দ্য ইয়ার কত টাকা ঢুকেছে? 2 লাখ। সো দ্যাট ইজ দ্য ইনফ্লো অফ ক্যাশ। তার মানে দেখো ইস্যু অফ শেয়ার 2 লাখ কিন্তু দেওয়া নেই, আমি ওপেনিং এর সাথে ক্লোজিং কে কম্পেয়ার করে বার করলাম যে ডিউরিং দ্য ইয়ার দেয়ার ওয়াজ আ ইস্যু অফ শেয়ারস দ্যাটস ফর 2 লাখ। দ্যাট ইজ আ ইনফ্লো। আমি দেখাচ্ছি কিভাবে প্রেজেন্টেশন করতে হবে, আগে চিন্তা করি নিন। 10% ডিবেঞ্চারের কেস দেয়, ওপেনিং আছে 2 লাখ, স্যার ক্লোজিং এ ডট ডট ডট। কি ব্যাপারটা? তার মানে ডিবেঞ্চার কিন্তু আমি কিন্তু কোম্পানি তাহলে ডিউরিং ইয়ার রিডেমশন করে দিয়েছে, ডিবেঞ্চারের টাকা শোধ দিয়ে দিয়েছে। তাই বছরের শুরুতে কোম্পানির ঘরে ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং রয়েছে, কিন্তু বছরের শেষে গিয়ে কোম্পানি ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং নেই। দ্যাট মিনস দ্য কোম্পানি হ্যাজ অলরেডি রিপেড দ্য ডিবেঞ্চার্স মানি। তা কোম্পানি 2 লাখ টাকা ডিবেঞ্চার রিপে করে দিয়েছে, তো রিপে করেছে মানে ইনফ্লো হয়েছে না আউটফ্লো হয়েছে? আউটফ্লো। সো ফাইন্যান্সিং এ গিয়ে দেখাবো কি রিপেমেন্ট বা রিডেমশন অফ ডিবেঞ্চার কত? 2 লাখ টাকা। ছিল ওপেনিং এ 2 লাখ, ক্লোজিং এ নেই, তার মানে কোম্পানি মিটিয়ে দিয়েছে টাকা। নেক্সট বলছে, বল। আচ্ছা, এর রিলেটেড ইন্টারেস্ট পেইড অন ডিবেঞ্চার রয়েছে। তো ইন্টারেস্ট পেইড অন ডিবেঞ্চার যদি থেকে থাকে, ইন্টারেস্ট পে করেছে, এটাও তো ফাইন্যান্সিং আউটফ্লো। তো ফাইন্যান্সিং এ গিয়ে আউটফ্লো দেখিয়ে দেবো, ইন্টারেস্ট পে করেছে। 8% ডিবেঞ্চার বছরের শুরুতে কিছু নেই, বাট বছরের শেষে গিয়ে 3 লাখ টাকা ডিবেঞ্চার দাঁড়িয়েছে। তার মানে ডিউরিং ইয়ার কোম্পানি কিছু একটা করেছে যার জন্য আবার ডিবেঞ্চার ক্লোজিং এ এক্সিস্ট করছে। ইস্যু করেছে নতুন করে, ডিবেঞ্চার ইস্যু করলে তবেই না ক্লোজিং এ এক্সিস্ট করবে। যদি ওপেনিং এ ছিল, ক্লোজিং এ নেই মানে রিডেমশন হয়ে গেছে। আর ওপেনিং এ নেই, ক্লোজিং এ এক্সিস্ট করছে মানে কি ডিউরিং ইয়ার কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে, তাই ডিবেঞ্চার ব্যালেন্স দাঁড়িয়েছে। তাহলে ইস্যু অফ ডিবেঞ্চারের মাধ্যমে এখানে কত টাকা ঢুকেছে? 3 লাখ টাকা ঢুকেছে। ওকে, এরপর বলছে ব্যাংক লোন। ব্যাংক লোনে ওপেনিং ছিল 1.5 লাখ। অভিরূপ বলবি ব্যাংক লোন ওপেনিং এ 1.5 লাখ টাকা ছিল, কিন্তু ক্লোজিং এ কোনো ব্যালেন্স নেই, তাহলে কি বুঝবো? লোনটা রিপে করে দিয়েছে, তার মানে আউটফ্লো হয়েছে স্যার। রিপেমেন্ট অফ লোন বলে আমরা আউটফ্লো দেখিয়ে দেবো, নেগেটিভ অ্যামাউন্ট। ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট আমার ওপেনিং এ কিছু ছিল না, ক্লোজিং এ গিয়ে 50,000 টাকা দাঁড়িয়েছে, তারপরে ব্যাংক ওভারড্রাফট টেকেন, তাহলে সেটা ইনফ্লো। এদিকে ইন্টারেস্ট পে করেছি মানে আউটফ্লো দেখিয়ে দিয়েছি। ইন্টারেস্ট পেইড অন ব্যাংক ওভারড্রাফট আউটফ্লো, ডিভিডেন্ড পেইড আউটফ্লো। ওকে, ইটস এ সিম্পল সামস। তাহলে ইনফ্লো আউটফ্লো গুলো আমরা আরামসে করতে পারবো। তাহলে আমরা কিভাবে করবো সামসটাকে প্রেজেন্টেশন? সিম্পলি আমাদের যেমন একটা স্টেটমেন্ট করব, তো আমি জাস্ট লিখে নিচ্ছি এখানে যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, স্টেটমেন্ট বা ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ওকে, আন্ডারলাইন করে দিলি। এখানে কি কি হয়েছিল? প্রথমে ইস্যু অফ শেয়ারস, কত টাকা হয়েছিল? 2 লাখ। এটা ইনফ্লো, এটাকে অ্যামাউন্ট কলাম করলাম, ইস্যু অফ শেয়ার 2 লাখ। তারপরে যেন কি হয়েছিল? ইস্যু অফ ডিবেঞ্চার্স আছে একটা, না ইস্যু অফ 8% ডিবেঞ্চার। সামসটাকে আমরা একটু দেখি। ওরকম কোনো ব্যাপার নেই, ইনফ্লো আউটফ্লো, আউটফ্লো উইদিন ব্র্যাকেটে রাখবি, ইনফ্লো পজিটিভ ভ্যালু হলে শুধু রাখবি, যেটা নেগেটিভ হবে সেটা উইদিন ব্র্যাকেট রাখবি। তাহলে এখানে 10% ডিবেঞ্চার রিডেমশন হয়েছে আর 8% ডিবেঞ্চার ইস্যু হয়েছে, তো সেটা দেখাই। তাহলে এখানে আমি লিখছি ইস্যু অফ 8% ডিবেঞ্চার, কত টাকা ঢুকেছে? 3 লাখ। তারপরে লিখছি রিডেমশন অফ 10% ডিবেঞ্চার, 2 লাখ টাকা রিডেমশন।
আচ্ছা, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার রিপে হয়েছে না। আচ্ছা, রিডেমশন অফ 10% ডিবেঞ্চার উইদিন ব্র্যাকেট রাখলাম যেহেতু ওটা আউটফ্লো। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কোম্পানি পে করেছে কত? 10,000। শিওর? ইয়েস, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কোম্পানি পে করেছে 10,000। এটা কি হবে? আউটফ্লো। আর কোম্পানি কি করেছে? ব্যাংক লোন কি করেছে? রিপেমেন্ট করেছে। সো রিপেমেন্ট অফ ব্যাংক লোন। ব্যাংক লোন কত টাকা রিপে করেছে? 1.5 লাখ টাকা। সো উইদিন ব্র্যাকেট রাখবো, দ্যাটস এ নেগেটিভ অ্যামাউন্ট। আর ব্যাংক ওভারড্রাফট, কোম্পানি নিয়েছে ব্যাংক ওভারড্রাফট, সো ব্যাংক ওভারড্রাফট রেজড, সেটা কত টাকা? 50,000। দেন ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, ইন্টারেস্ট তো পে করেছে, তাহলে এটা আউটফ্লো। সো ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট 1000। আর কি আছে? ডিভিডেন্ডও পে করছে, সেটাও তো আউটফ্লো, তো সেটাকেও নেগেটিভ রাখবো। সো ইন্টারেস্টও নেগেটিভ, ডিভিডেন্ড পে করেছে কত? 50,000 টাকা, সেটাও কিন্তু আমার আউটফ্লো। তাহলে টোটাল আপ করলে 2 লাখ প্লাস 3 লাখ 5 লাখ 550। সো 550 থেকে মাইনাস হবে 5,50,000 মাইনাস 2 লাখ মাইনাস 10,000 মাইনাস 1,50,000 মাইনাস রিপেমেন্ট অফ ব্যাংক লোন যেটা মাইনাস 1000 মাইনাস 51,000 মানে 50,000, 139। So ultimately cash flow from financing, net cash flow from financing, আমার নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং কত হলো? 1,39,000 নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং। বল আপ টু দিস কার কি ডাউট আছে জিজ্ঞাসা কর। তো আমরা কিভাবে শিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে? প্রত্যেকটা আগে রেসপেক্টিভ হেড, যে তিনটে হেড আছে আগে ইন্ডিভিজুয়ালি শিখবো, তারপরে আমরা কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করা শিখবো। বিকজ আমাদের দুটো টাইপের সামসই দেয়। সো আনসার ইজ 1,39,000। মনে থাকবে ফাইন্যান্সিং এ কি কি ইনফ্লো কি কি আউটফ্লো। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মানে কি রিলেট করতে পারছি? যেগুলো কোম্পানি তার নিজের ফাইন্যান্সের জন্য যে যে টাকাগুলো এসছে এবং ওই পারপাসে যে যে টাকা আবার দিয়েছে, দ্যাট ইজ আউটফ্লো। চলো এই সামসটা করে নাও।